আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক স্মার্ট মার্কেটিং। লিখেছেন মার্ক অনুপম মল্লিক। স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক, 7 স্টেপ স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক। গত কয়েক বছরে আমি 25,000-এর ওপর স্টুডেন্টকে বিজনেস এবং মার্কেটিংয়ের বিভিন্ন টপিকে শিক্ষা প্রদান করেছি। সেই সঙ্গে 250-এরও অধিক বিজনেস এবং লিডারদের সরাসরি কনসালটেন্সি এবং মেন্টরশিপ দিয়েছে। এদের মধ্যে আকিজ, নাভানা, র্যাঙ্কস, ব্যাবিলন সহ দেশের নামকরা বিজনেস গ্রুপ, রকমারি, ক্রিয়েটিভ আইটির মতো সুপরিচিত কোম্পানি সহ অনেক উদীয়মান স্টার্টআপও আছে। আমার অলরেডি 50-এরও অধিক ভিন্ন ইন্ডাস্ট্রিতে সরাসরি কাজ করার সুযোগ হয়েছে, যার মধ্যে ই কমার্স, রিটেইল, এডুটেক, এমএফএস, টেলকো, সফটওয়্যার, আইওটি, মেন্টাল হেলথ, লাক্সারি ব্র্যান্ডের মতো ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি রয়েছে। কর্পোরেট দুনিয়াতে একজন বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করতে গিয়ে আমার কাছে একটা জিনিস অত্যন্ত ক্লিয়ার। সেটি হচ্ছে, বিজনেসে শুধু তাত্ত্বিক জ্ঞান আহরণই যথেষ্ট না, বাস্তবে সঠিকভাবে প্রয়োগের জন্য প্রয়োজন উপযুক্ত ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কের অভাবে বেশিরভাগ কোম্পানি গুছিয়ে কাজ করতে পারে না। বিভিন্ন টিমের কাজের মধ্যে সামঞ্জস্য থাকে না। পুরাতন এবং নতুন এমপ্লয়ীদের চিন্তা এবং কাজ অ্যালাইন্ড থাকে না। অপরপক্ষে ফ্রেমওয়ার্ক একটা স্ট্রাকচার্ড উপায়ে এগোতে সাহায্য করে। এর ফলে মার্কেটিং প্রসেস স্ট্রিমলাইন্ড হয়, কাজের একটা ধারাবাহিকতা থাকে, ইফেক্টিভনেস এবং এফিসিয়েন্সি বৃদ্ধি পায়। খুব সহজেই নলেজ শেয়ার করা যায় এবং শেখানো যায়। সবার কাজে একই স্ট্যান্ডার্ড বজায় রাখা সম্ভব হয়। আমার কো অথর করা প্রথম বই টাইম মেশিন ইউ রোড টু গ্রেটনেসেও সর্বোচ্চ প্রোডাক্টিভিটি এবং সাকসেস অ্যাচিভ করার জন্য একটা সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক দেওয়া ছিল, যেটি অত্যন্ত উপকারী হয়েছে বলে পাঠকরা জানিয়েছেন। স্মার্ট মার্কেটিংকে বিজনেসে অ্যাপ্লাই করার জন্য তাই আমি একটা পরিপূর্ণ স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক তৈরি করেছি। স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কের 7টি ধাপ রয়েছে। এই 7টি ধাপের মাধ্যমে আপনি আপনার বিজনেসের ট্র্যাডিশনাল এবং ডিজিটাল মার্কেটিংকে স্মার্ট মার্কেটিংয়ে রূপান্তর করতে পারবেন। ধাপগুলো হচ্ছে: 1. আন্ডারস্ট্যান্ড দ্য স্মার্ট কাস্টমার, স্মার্ট কাস্টমারকে বুঝুন। 2. ক্রাফট অ্যান ইরেসিস্টিবল অফার, অর্থাৎ একটা অপ্রতিরোধ্য অফার তৈরি করুন। 3. রিচ ভায়া অমনি চ্যানেল স্ট্র্যাটেজি, অমনি চ্যানেল স্ট্র্যাটেজির মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছান। 4. ইমব্রেস স্টোরি ড্রিভেন মার্কেটিং, স্টোরি ড্রিভেন মার্কেটিংকে আলিঙ্গন করুন। 5. লেভারেজ স্মার্ট টেক, অর্থাৎ স্মার্ট টেকের সদ্ব্যবহার করুন। 6. গাইড কাস্টমার থ্রু ফানেল, অর্থাৎ কাস্টমারকে ফানেলের মাধ্যমে গাইড করুন। 7. অপটিমাইজ ফর ম্যাক্সিমাম গ্রোথ, অর্থাৎ সর্বোচ্চ গ্রোথের জন্য অপটিমাইজ করুন। নোট: স্মার্ট মার্কেটিং বইয়ের রিসোর্স পেজে গেলে স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কের হাই রেজলিউশন গ্রাফিক্স নামিয়ে নিতে পারবেন। পরবর্তী চ্যাপ্টার থেকে আমি এসএমএফ অর্থাৎ স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কের প্রতিটা ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে চলুন আমরা এক নজরে পুরো ফ্রেমওয়ার্কটি একবার দেখে আসি। এতে আপনি পুরো পিকচারটা একবার দেখতে পাবেন। ওয়ার্নিং: স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক সন্দেহপ্রবণ, সেকেলে এবং দুর্বলচিত্ত মার্কেটারদের জন্য না। এটা শুধু তাদের জন্য যারা স্মার্ট মার্কেটিং বিপ্লবে নেতৃত্ব দিতে চান। স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক এবং স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল। স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কের প্রতিটা ধাপ একটা আরেকটার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। প্রতিটা ডিটেইল তাই গুরুত্বপূর্ণ। এই বইতে লেখা ইচ অ্যান্ড এভরি টপিক আসলে ক্লোজলি কানেক্টেড। আপনি যত ভেতরে ঢুকবেন ততই বুঝতে পারবেন। প্রথমবার সবকিছু একবারে না বুঝলে চিন্তার কিছু নেই, আপনি পুরোটা শেষ করুন, দেখবেন পুরোটা পানির মতো স্বচ্ছ হয়ে গিয়েছে। 1. আন্ডারস্ট্যান্ড দ্য স্মার্ট কাস্টমার, অর্থাৎ স্মার্ট কাস্টমারকে বুঝুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 1. কাস্টমার্স আর স্মার্ট, দে আর জাস্ট লুকিং ফর এ ট্রাস্টেড গাইড। কাস্টমাররা স্মার্ট, তারা শুধু একজন বিশ্বস্ত গাইড খুঁজছে। স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কের প্রথম ধাপ হচ্ছে কাস্টমারকে স্মার্ট বিবেচনা করে মার্কেটিং প্ল্যান করা। অনেক মার্কেটারই কাস্টমারকে স্টুপিড বা বোকা মনে করে, কিন্তু এই ইনফরমেশন টেকনোলজির যুগে প্রায় যে কোনো তথ্যই সবার জন্য উন্মুক্ত।
সুতরাং কাস্টমারকে বোকা মনে করে মার্কেটিং করতে গেলে হিতে বিপরীত হবে। ডেভিড অগিলভি বলেছিলেন, দ্য কনজিউমার ইজ নট এ মোরন, শি ইজ ইউর ওয়াইফ। যখন আপনি কাস্টমারকে স্মার্ট মনে করবেন তখন আপনার মার্কেটিংয়ের অ্যাপ্রোচটাই ভিন্ন হবে, কারণ তখন আপনি আর তাকে যেনতেনভাবে কিছু গুছিয়ে দিতে চাইবেন না, বরং আপনার মার্কেটিং ফোকাস হবে কাস্টমারকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা। আপনি হবেন কাস্টমারের জন্য একজন বিশ্বস্ত গাইড। আপনি তাকে খুব ভালোভাবে বুঝবেন। কাস্টমারের পেইন পয়েন্ট, তার চাহিদা, পছন্দ, প্রয়োজন সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকবে, আর তাই আপনি সেটাই সাজেস্ট করবেন যেটি সবার সেরা, যেটি তার জন্য সবচেয়ে উপযুক্ত। 2. ক্রাফট অ্যান ইরেসিস্টিবল অফার, অর্থাৎ একটা অপ্রতিরোধ্য অফার তৈরি করুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 2। ইরেসিস্টিবল অফার বিটস রেজিস্ট্যান্স অ্যান্ড এক্সপ্লোড সেলস। অপ্রতিরোধ্য অফার প্রতিরোধ ভেঙে সেলস বিস্ফোরিত করে। আপনি স্মার্ট কাস্টমারের একজন বিশ্বস্ত গাইড হওয়ার পাশাপাশি তাকে মার্কেটের সেরা অফারটা দেবেন। অফার মানে শুধু ডিসকাউন্ট দেওয়া না। স্মার্ট কাস্টমার শুধু প্রোডাক্ট কেনে না, সে চায় ম্যাক্সিমাম ভ্যালু। আপনি তাই এমন অপ্রতিরোধ্য অফার তৈরি করবেন যাতে কাস্টমার অবিশ্বাস্য ভ্যালু পায়। মার্কেটে একটা অপ্রতিরোধ্য অফার তৈরি করাটা অনেকটা শক্তিধর পারমাণবিক বোমা তৈরি করার মতো। আপনি যদি সঠিকভাবে তৈরি করতে পারেন, আপনার সেলস বিস্ফোরিত হবে। 3. রিচ ভায়া অমনিচ্যানেল স্ট্র্যাটেজি। অমনিচ্যানেল স্ট্র্যাটেজির মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছান। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 3. A smart marketer reaches customers where they spend most of the time. কাস্টমার যেখানে সবচেয়ে বেশি সময় কাটায়, স্মার্ট মার্কেটার সেখানেই পৌঁছে যায়। স্মার্ট মার্কেটিংয়ে কাস্টমারকে আপনার কাছে আসতে হবে না, আপনি তার কাছে পৌঁছে যাবেন। আপনি কাস্টমারকে সবচেয়ে ভালো বোঝেন। আপনি জানেন সে কোথায় সবচেয়ে বেশি সময় কাটায়। আপনি আপনার অপ্রতিরোধ্য অফার নিয়ে কাস্টমার যেখানে সবচেয়ে বেশি সময় কাটায় সেখানে পৌঁছে যাবেন। এজন্য আপনি ট্রেডিশনাল, ডিজিটাল, স্মার্ট মার্কেটিং চ্যানেলের কোনো ভেদাভেদ করবেন না। কাস্টমার যেখানে উপস্থিত, সে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে, আপনি সেই স্থানে সেই রূপেই তার কাছে হাজির হবেন। শুধু তাই না, কাস্টমার যে কোনো মুহূর্তে চাইলেই আপনাকে নিজে থেকে রিচ করতে পারবে। তার পছন্দের সব মার্কেটিং চ্যানেলেই আপনি সদা প্রস্তুত হয়ে অপেক্ষা করছেন। আপনার কাছে কাস্টমার রিচ করার সঙ্গে সঙ্গে আপনি তাকে বিশ্বস্তভাবে গাইড করবেন। আর এজন্যই আপনি অমনিচ্যানেল স্ট্র্যাটেজি ব্যবহার করবেন। আপনার সব মার্কেটিং চ্যানেল থেকেই কাস্টমার একই বার্তা পাবে, একই তথ্য পাবে, একই সেবা পাবে। আপনি যখন অমনিচ্যানেল স্ট্র্যাটেজিতে যাবেন, তখন মনে রাখতে হবে যে আপনি ছাড়াও মার্কেটে আপনার প্রতিদ্বন্দ্বীরা রয়েছে। তাই মার্কেটে তাদের সঙ্গে আপনার তীব্র যুদ্ধ হবে। তখন আর যুদ্ধটা শুধু অস্ত্র তথা টুলস দিয়ে হবে না। স্মার্ট মার্কেটিংয়ের দুনিয়াতে প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে জয় করার প্রধান অস্ত্র হল স্টোরি টেলিং। 4. এমব্রেস স্টোরি ড্রিভেন মার্কেটিং। স্টোরি ড্রিভেন মার্কেটিংকে আলিঙ্গন করুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 4. দ্য ব্র্যান্ড দ্যাট ক্যান টেল দ্য বেস্ট স্টোরিজ উইন্স। যে ব্র্যান্ড সেরা গল্প বলবে সেই জিতবে। আমরা কেউই সেলস মেসেজ পছন্দ করি না। আপনার টার্গেট অডিয়েন্সও চায় না সে যা করছিল আপনি তাতে বিঘ্ন সৃষ্টি করুন। আর তাই আপনাকে গল্প দ্বারা কাস্টমারের মনোযোগ আকর্ষণ করতে হবে, কারণ গল্প আমরা সবাই পছন্দ করি। কাস্টমার যখন আপনার গল্পে ঢুকে যাবে, তখন সময় বুঝে আপনি তাকে আপনার অফারটা দেখাতে পারবেন। এজন্য যে ব্র্যান্ড সেরা গল্পটা বলতে পারবে সেই জিতবে। স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কে আপনার মার্কেটিং তাই হতে হবে স্টোরি ড্রিভেন। 5. লেভারেজ স্মার্টেক, অর্থাৎ স্মার্টেকের সদ্ব্যবহার করুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 5. দ্য চয়েস অফ টুলস ফলোজ দ্য প্যাথ অফ স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি যে পথে যায়, টুলস তার পিছে পিছে চলে। স্মার্ট মার্কেটিংয়ে আপনার অন্যতম সহযোগী হচ্ছে স্মার্ট মার্কেটিং টেকনোলজি বা স্মার্টেক। টুলস এবং টেকনোলজি আপনার অনুগত সহযোগী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AR, VR, বিভিন্ন ডিজিটাল মার্কেটিং টুলস আপনার কাজকে আরও অনেক ইজি, ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট করবে। অমনিচ্যানেল মার্কেটিং স্ট্র্যাটেজিতে বিভিন্ন টুলস আপনার প্রধান হাতিয়ার। এগুলোকে কাজে লাগিয়ে আপনি কাস্টমারকে আরও উন্নত সেবা নিশ্চিত করবেন। 6. গাইড কাস্টমার থ্রু ফানেল।
কাস্টমারকে ফানেলের মাধ্যমে গাইড করুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 6, ফানেল ফুয়েলস বিজনেস গ্রোথ। ফানেল হচ্ছে বিজনেস গ্রোথের জ্বালানি। মার্কেটিং ফানেল হচ্ছে মার্কেটিংয়ের কোর। মার্কেটিং ফানেলকে আপনি কম্পিউটারের প্রসেসরের সঙ্গে তুলনা করতে পারেন, যত বেশি পাওয়ারফুল তত বেশি এফিশিয়েন্ট। উইদাউট ফানেল এ বিজনেস ইজ লাইক এ ব্লাইন্ড ম্যান ওয়াকিং। ফানেল ছাড়া বিজনেস রান করা অনেকটা অন্ধলোকের হাঁটার মতো। কোথায় আছে, কোন দিকে যাচ্ছে, কি ঘটছে কিছুই দেখতে পায় না। একটা সফল বিজনেস কাস্টমারকে একটা সুপরিকল্পিত জার্নির মধ্য দিয়ে নিয়ে যায়। আপনার টার্গেট অডিয়েন্সের মধ্যে কেউ কেউ আপনার সম্পর্কে একেবারেই জানে না। যে আপনার কোম্পানি, আপনার প্রোডাক্ট, আপনার অফার সম্পর্কে পুরোপুরি জানে না, আপনার দায়িত্ব তাকে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করা। একজন বিশ্বস্ত গাইড হিসেবে আপনি স্মার্ট কাস্টমারকে একটা সুগঠিত মার্কেটিং ফানেলের মধ্য দিয়ে গাইড করে নিয়ে যাবেন। আর এসব কিছুর মাধ্যমে আপনার বিজনেসের গ্রোথ নিশ্চিত হবে, কারণ ফানেল হচ্ছে বিজনেস গ্রোথের জ্বালানি। 7, অপটিমাইজ ফর ম্যাক্সিমাম গ্রোথ। সর্বোচ্চ গ্রোথের জন্য অপটিমাইজ করুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 7, নেভার অ্যাসিউম, অলওয়েজ টেস্ট। অনুমান নয়, টেস্ট করুন। এই ডেটা ড্রিভেন মার্কেটিংয়ের দুনিয়াতে মার্কেটারদের কাজ একদিক থেকে অনেক সহজ হয়ে গিয়েছে। সেটি হচ্ছে এখন আর অনুমানের ভিত্তিতে মার্কেটিং করতে হয় না। আজকে থেকে 100 বছরেরও আগে আমেরিকার একজন সফল ব্যবসায়ী এবং মার্কেটিং পায়োনিয়ার জন ওয়ানামেকার বলেছিলেন, হাফ দ্য মানি আই স্পেন্ড অন অ্যাডভার্টাইজিং ইজ ওয়েস্টেড, দ্য ট্রাবল ইজ আই ডোন্ট নো উইচ হাফ। স্মার্ট মার্কেটারদের জন্য সুসংবাদ হচ্ছে আমাদের হাতে এখন সমস্ত ডেটা আছে, যা দিয়ে আমরা এক্স্যাক্টলি বলতে পারি কোন অ্যাডভার্টাইজিং কাজ করছে এবং কোনটি কাজ করছে না। স্মার্ট মার্কেটিংয়ের দুনিয়াতে তাই আর কোনো কিছু অনুমানের ভিত্তিতে করা যাবে না, বরং আপনাকে প্রতিনিয়ত টেস্ট করে যেতে হবে এবং মার্কেটিং অ্যাক্টিভিটি অপটিমাইজ করতে হবে। ফ্রেমওয়ার্কের আরও গভীরে যাত্রা। এতক্ষণ আমরা স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কের একটা কুইক ওভারভিউ দেখলাম। এখন সময় প্রতিটা এলিমেন্টকে গভীরভাবে শেখার। আপনার হয়তো কখনো কখনো ইচ্ছে হবে কিছু টপিক স্কিপ করে দ্রুত বইটা শেষ করার, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব কোনো কিছুই বাদ না দিয়ে একদম লাইন বাই লাইন পড়তে থাকুন, কারণ স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কের প্রতিটা এলিমেন্ট, প্রতিটা টপিক, প্রতিটা কনসেপ্ট একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বইয়ের প্রতিটা লাইন আমি খুব ভেবেচিন্তে অনেক সময় নিয়ে লিখেছি। আপনি যদি তাড়াহুড়া করতে যান তাহলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো আইডিয়া মিস করে যাবেন। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে। স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক আপনি তখনই সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারবেন যখন আপনি পুরো কনসেপ্টটা আপনার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। চলুন তাহলে স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কের প্রতিটা ধাপের আরও গভীরে যাওয়া যাক। আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক স্মার্ট মার্কেটিং। লিখেছেন মার্ক অনুপম মল্লিক। স্মার্ট কাস্টমারকে বুঝুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 1, কাস্টমার্স আর স্মার্ট, দে আর জাস্ট লুকিং ফর এ ট্রাস্টেড গাইড। কাস্টমাররা স্মার্ট, তারা শুধু একজন বিশ্বস্ত গাইড খুঁজছে। এই স্মার্ট বিশ্বে কাস্টমার নিজেও এখন অত্যন্ত স্মার্ট। বর্তমানের কাস্টমার হচ্ছে অনেক বেশি ইনফর্মড এবং রিসার্চ ওরিয়েন্টেড। কোনো কিছু কেনার আগে অনলাইনে বিভিন্ন রিভিউ দেখে দামের তুলনা করে এবং এক্সপার্টদের কাছে সাহায্য চায়। ধরুন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ুয়া এক আপু কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে যাচ্ছে। এজন্য সে প্রথমে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে রিলেটেড পেজগুলোতে ঢু মারবে, বিভিন্ন গ্রুপে গিয়ে রিভিউ দেখবে, প্রাইস কম্পেয়ার করবে। স্মার্ট কাস্টমার ডিসিশনের ব্যাপারে কেয়ারফুল। তাড়াহুড়ো না করে বেশিরভাগ সময় বিভিন্ন ব্র্যান্ড, মডেল, ফিচার, অপশন সাবধানে যাচাই বাছাই করে। সে নিজের চাহিদা সম্পর্কে পূর্ণ সচেতন। শুধু ইমোশন দ্বারা তাড়িত হয়ে ইম্পালস বাই করে না। অন্যদের দ্বারা পুরোপুরি প্রভাবিত হয় না, বরং নিজের ব্যক্তিত্ব, পছন্দকে মাথায় রেখে সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে সে কোয়ালিটিতে প্রাধান্য দেয়, শুধু দামের কথা চিন্তা না করে পণ্য এবং সার্ভিসের গুণগত মান চিন্তা করে। স্মার্ট কাস্টমার অবিশ্বাসী এবং সন্দেহপ্রবণ। শুধু আকাশকুসুম ডিসকাউন্টে বিভ্রান্ত না হয়ে ঠান্ডা মাথায় ডেটা ড্রিভেন ডিসিশন নেয়। সে ফিডব্যাক এবং রিকমেন্ডেশন নেয়,
বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিচিতদের সঙ্গে আলোচনা করে সাজেশন চায়। আমাদের কল্পনার স্মার্ট কাস্টমার কিন্তু সহজেই কিছু কেনার সিদ্ধান্ত নেবে না। সে ছবি নামিয়ে মেসেঞ্জারে না হলে হোয়াটসঅ্যাপে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে, তাদের সঙ্গে আলোচনা করবে। প্রয়োজনে পেজে মেসেজ দিয়ে প্রোডাক্টের আরও ডিটেইলস জানতে চাইবে। মন মতো না হলে এমনকি স্টোরে গিয়ে সামনাসামনি দেখে এবং ট্রায়াল দিয়ে আসতে পারে। এজন্য কোম্পানিগুলো কল সেন্টারের মাধ্যমে কাস্টমারদের সাপোর্ট প্রদান করতে পারে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কোয়েরি হ্যান্ডেল করার জন্য যথেষ্ট রিসোর্স রাখতে হবে। একজন স্মার্ট মার্কেটার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে স্মার্ট কাস্টমারকে সঠিক সিদ্ধান্ত নিতে বিশ্বস্তভাবে গাইড করা। আপনি সবসময় কাস্টমারের মঙ্গল কামনা করবেন। আপনি হবেন কাস্টমারের জন্য একজন বিশ্বস্ত গাইড। আপনি তাকে সেটাই সাজেস্ট করবেন যেটি তার জন্য সবচেয়ে ভালো, তার জন্য সেরা, তার জন্য সবচেয়ে উপকারী। গুড মার্কেটিং মেক্স এ কোম্পানি লুক স্মার্ট। গ্রেট মার্কেটিং মেক্স এ কাস্টমার ফিল স্মার্ট। স্মার্ট কাস্টমারের চ্যালেঞ্জ। বর্তমান যুগের কাস্টমারের বিচক্ষণ হওয়া সত্ত্বেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ ফেস করে। এর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইনফরমেশন ওভারলোড এবং অ্যানালাইসিস প্যারালাইসিস। স্মার্ট কাস্টমার তাদের ডিসিশনের জন্য অথেন্টিক এবং ক্রেডিবল সোর্স খোঁজে, কিন্তু চারদিকে এত বেশি অপশনের ছড়াছড়িতে সে বিভ্রান্ত হয়ে যায়, ফলে ডিসিশন নেওয়া বিলম্বিত হয়। মাত্রাতিরিক্ত মার্কেটিং ক্লেইম কাস্টমারের ভোগান্তির আরেকটি কারণ। যেহেতু সবাই নিজের প্রোডাক্ট শ্রেষ্ঠ বলে দাবি করে, কাস্টমার ঠিক বুঝে উঠতে পারে না কোনটি সত্য আর কোনটি মিথ্যা। একই সঙ্গে ভুল সিদ্ধান্তের ভয়ও স্মার্ট কাস্টমারকে তাড়িত করে, এজন্য তারা ওভারথিঙ্ক করে। একটু আগে কল্পনা করা ইউনিভার্সিটি পড়ুয়া আপুটার কথা চিন্তা করুন। সে শ্রেষ্ঠ ভ্যালু পেতে চায় এবং সেরা ডিসিশন নিতে চায়। ঠকে যাওয়া এবং অন্যদের কাছে হাসির পাত্র হওয়ার আশঙ্কা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে। তার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে কমপ্লেক্স প্রাইসিং এবং হিডেন কস্ট। বিভিন্ন বিজনেস তাদের প্রাইসিংকে ইচ্ছে করেই দুর্বোধ্য করে রাখে এবং অনেক হিডেন কস্ট থাকে যা কাস্টমার পেমেন্ট করার সময় আবিষ্কার করে। দ্রুত পরিবর্তনশীল ট্রেন্ড স্মার্ট কাস্টমারের আরেকটি মাথা ব্যথার কারণ। সে চায় কারেন্ট ট্রেন্ড ফলো করতে, কিন্তু সবকিছু এখন এত দ্রুত বদলে যায় যে তাল মেলাতে হিমশিম খেয়ে যায়। স্মার্ট কাস্টমারের সবচেয়ে বড় অভিযোগের বিষয় হচ্ছে বাজে কাস্টমার সাপোর্ট। সে আশা করে অসাধারণ কাস্টমার সাপোর্ট, কিন্তু অধিকাংশ সময়ই আশানুরূপ সহযোগিতা পায় না এবং সমস্যার দ্রুত এবং উপযুক্ত সমাধান হয় না। কাস্টমারের জন্য একজন বিশ্বস্ত গাইড হিসেবে আপনাকে কাস্টমারের এই চ্যালেঞ্জগুলো অনুধাবন করতে হবে। এগুলোর সমাধান করার মাধ্যমে কাস্টমারের আস্থা অর্জন করতে হবে। স্মার্ট যুগে সেগমেন্টিং, টার্গেটিং এবং পজিশনিং। সেগমেন্টিং, টার্গেটিং, পজিশনিং এসটিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেটিং ফ্রেমওয়ার্ক। এসটিপি বিজনেসকে তাদের কাঙ্ক্ষিত কাস্টমার গ্রুপকে নির্ধারণ করতে, তাদের কাছে পৌঁছাতে এবং মার্কেটে একটা স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সাহায্য করে। ট্রেডিশনাল এসটিপি মেথড টার্গেট গ্রুপের ডেমোগ্রাফিক, সাইকোগ্রাফিক এবং বিহেভিয়ারের উপর ভিত্তি করে তাদের বিভক্ত করত। কয়েক দশক ধরে এই অ্যাপ্রোচ মার্কেটিং স্ট্র্যাটেজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। পরবর্তী সময়ে ডিজিটাল টেকনোলজি এবং অ্যানালাইটিক্যাল টুলসের আবির্ভাব এসটিপিকে আরও শক্তিশালী করেছে। বিজনেসগুলোর হাতে এখন বিশাল পরিমাণ ডেটা আছে। কাস্টমারের অনলাইন বিহেভিয়ার, সোশ্যাল মিডিয়াতে ইন্টারাকশন, ওয়েবসাইট অ্যাক্টিভিটি ইত্যাদি দেখে আমরা এখন মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে পারি। ফেসবুক এবং গুগলের মতো জায়ান্ট অ্যাডটেক প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমরা এখন অনেক নিখুঁতভাবে কাস্টমার টার্গেটিং এবং রিটার্গেটিং করতে পারি। উদাহরণস্বরূপ, ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ব্যবহার করার মাধ্যমে একজন ভিজিটর ওয়েবসাইটে যে প্রোডাক্টটি দেখেছে ঠিক সেটাকেই আবার ফেসবুকে রিটার্গেটিং অ্যাড হিসেবে দেখানো সম্ভব। ট্রেডিশনাল এসটিপিতে এতটা নিখুঁত ওয়ান টু ওয়ান টার্গেটিং সম্ভব ছিল না। মডার্ন এসটিপি বিজনেসগুলোকে আরও অনেক বেশি পার্সোনালাইজড মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে সাহায্য করেছে, ফলে মার্কেটিংয়ের খরচও তুলনামূলক কমে এসেছে। একজন ৩৫ বছর বয়স্ক নারীকে আপনার মার্কেটিং দিয়ে আকৃষ্ট করার থেকে একজন ৩৫ বছরের চাকরিজীবী মা যিনি কিনা ইউটিউবে নিয়মিত বাচ্চার যত্ন নেওয়ার ভিডিও দেখেন, তাকে টার্গেট এবং আকৃষ্ট করা অনেক বেশি সহজ। কারণ প্রথমটি শুধু জেনেরিক ডেমোগ্রাফিক টার্গেটিং,
পরেরটি আরও অনেক বেশি স্পেশালাইজড এবং পার্সোনালাইজড। স্মার্ট মার্কেটিংয়ের দুনিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের হাত ধরে এসটিপি নেক্সট লেভেলে পৌঁছে যাবে, যেখানে এমনকি কাস্টমারের ভবিষ্যৎ বিহেভিয়ার ধারণা করে হিডেন প্যাটার্ন আইডেন্টিফাই করে সেগমেন্টেশন এবং টার্গেটিং করা সম্ভব হবে। আমি সেই 2013-14 সালে নিজের ই কমার্স বিজনেসের জন্য ফেসবুক অ্যাড রান করতে শিখি। তখন বাংলাদেশে ই কমার্স এতটা জনপ্রিয় ছিল না। সেই সময়টা ছিল বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের শুরুর দিক। ফেসবুক এবং অন্যান্য অ্যাড প্ল্যাটফর্মও অনেকটা লার্নিং স্টেজে ছিল। সেই সময় থেকে কিছুদিন আগ পর্যন্ত ফেসবুক অ্যাড রান করার সময় আমাদের টার্গেট অডিয়েন্স সেট করে দিতে হতো, অথচ ফেসবুকের অ্যাড প্ল্যাটফর্ম এই মুহূর্তে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের মতো অ্যাডভান্স টার্গেটিং অপশন নিয়ে এসেছে, যেখানে আমাদের আর ম্যানুয়ালি টার্গেট অডিয়েন্স সেট করে দিতে হয় না। অ্যাডের ধরন, অ্যাড অ্যাকাউন্টের হিস্টোরি মেশিন লার্নিং কাজে লাগিয়ে ফেসবুক নিজেই এখন অডিয়েন্স টার্গেট ঠিক করে নেয়। ঠিক একইভাবে আগে আমরা বিভিন্ন কাস্টমার সেগমেন্টের জন্য আলাদা আলাদা অ্যাডসেট তৈরি করে এবি টেস্ট রান করতাম। তারপর যে অ্যাডসেট বেস্ট পারফর্মিং সেটাকে বেশি বাজেট দিতাম বা অন্যগুলো বন্ধ করে দিতাম। এখন ফেসবুকের অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ফিচারের কারণে আমাদের আর বিভিন্ন অডিয়েন্সের স্প্লিট টেস্ট করতে হয় না। এত বছরের পথ চলার কারণে আপডেটেড হতে হতে ফেসবুকের অ্যালগোরিদমও এখন অনেক বেশি স্মার্ট। আমি প্রতি মাসেই ফেসবুক বা মেটা মার্কেটিং এক্সপার্ট টিমের সঙ্গে মিটিং করি। তারা এখন আমাদের সাজেস্ট করছে আগের মতো ম্যানুয়ালি না করে ফেসবুক অ্যাড প্ল্যাটফর্মের হাতেই সেগমেন্টিং এবং টার্গেটিং ছেড়ে দিয়ে রেজাল্ট দেখতে। আমি তাদের সাজেশন অ্যাপ্লাই করে 37% পর্যন্ত বেটার আরওএস অর্থাৎ রিটার্ন অন অ্যাড স্পেন্ড পেয়েছি। আপনি যদি ফেসবুক অ্যাড এক্সপার্ট না হন তাহলে হয়তো ওপরের কথাগুলো বুঝতে একটু সমস্যা হতে পারে। টেকনিক্যাল ডিটেলস না বুঝলে চিন্তার কিছু নেই। এখানে আমি যে পয়েন্টটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে তুলে ধরেছি সেটা হচ্ছে যে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে সেগমেন্টিং, টার্গেটিংয়ে আমূল পরিবর্তন অলরেডি এসেছে এবং সামনে আরও আসবে। পজিশনিং, শুধু কাস্টমার সেগমেন্টিং এবং টার্গেটিং করলেই চলবে না, আপনার ব্র্যান্ডের একটা সুনির্দিষ্ট পজিশনিং থাকতে হবে। পজিশনিং বলতে মার্কেটে আপনার একটা ইউনিক অবস্থান থাকাকে বোঝায়। একই ইন্ডাস্ট্রিতে দুইটি কোম্পানির ভিন্ন পজিশনিং থাকতে পারে। কাস্টমার সেই পজিশনিং দেখে তার পছন্দ মতো কোম্পানির কাছ থেকে পণ্য বা সেবা নিতে পারে। উদাহরণস্বরূপ, আমরা বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রির দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিকাশ এবং নগদের কথা চিন্তা করতে পারি। তারা একই ধরনের সার্ভিস দিয়ে থাকলেও মার্কেটে দুইজনের পজিশনিং ভিন্ন। অন্যদিকে টেলকো কোম্পানির মধ্যে গ্রামীণ ফোনের কথা চিন্তা করুন, কিভাবে তারা বছরের পর বছর কাস্টমারের মনে একটা স্ট্রং পজিশন বা অবস্থান ধরে রেখেছে। চলুন আমরা এখন পরপর দুইটি কেস স্টাডি দেখি, তাহলে পজিশনিং সংক্রান্ত কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে। বিকাশ ভার্সেস নগদ, দ্য আর্ট অফ বিজনেস ওয়ার কেস স্টাডি। কয়েক বছর ধরে আমাদের চোখের সামনে বেশ জমে উঠেছে দেশি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ব্র্যান্ড ওয়ার। একদিকে এমএফএস সেক্টরে দীর্ঘদিন দাপটের সঙ্গে নেতৃত্ব দেওয়া ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি বিকাশ, অন্যদিকে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ। কিছুদিন পরপর এক একটা নতুন ক্যাম্পেইন আসে আর ব্র্যান্ড প্র্যাকটিশনার্সরা তুমুল আলোচনা সমালোচনার ঝড় তোলেন কিবোর্ডে। আমরা যখন বিকাশ এবং নগদের বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব তখন শুধু সাধারণ কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলেই চলবে না। আমাদের আলোচ্য ব্র্যান্ডের পজিশনিং বুঝতে হবে, লং টার্ম ভিশন মিশনে চোখ বুলাতে হবে, সেই অনুযায়ী বিজনেস স্ট্র্যাটেজির কাটাছেঁড়া করতে হবে। বিকাশ ভার্সেস নগদ, দ্য আর্ট অফ বিজনেস ওয়ার্ডস। এই মিনি কেস স্টাডিতে আমরা ফিনটেক কোম্পানি বিকাশ এবং নগদের বিজনেস স্ট্র্যাটেজি এবং ব্র্যান্ড পজিশনিং নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে কিছু এথিক্যাল পয়েন্টও টাচ করব। জেনেরিক কম্পিটিটিভ স্ট্র্যাটেজিজ ফর বিকাশ অ্যান্ড নগদ। ম্যানেজমেন্ট থিঙ্কার এবং ফাদার অফ মডার্ন স্ট্র্যাটেজি মাইকেল পর্টারের জেনেরিক স্ট্র্যাটেজিজ মডেল অনুযায়ী যে কোনো অর্গানাইজেশনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অর্জনের জন্য তিনটি বেসিক স্ট্র্যাটেজিক অপশন রয়েছে। 1. লো কস্ট, 2. ডিফারেন্সিয়েশন এবং 3. ফোকাস স্ট্র্যাটেজি। লোকাল এমএফএস নিয়ে ব্যাখ্যায় ঢোকার আগে চলুন আমরা এর কোনটা কি সেটা সংক্ষেপে আলোচনা করে আসি। লো কস্ট অর কস্ট লিডারশিপ স্ট্র্যাটেজি।
যেসব কোম্পানি এই কম্পিটিটিভ স্ট্র্যাটেজি অপশনটা বেছে নেবে তার চেষ্টা থাকবে সবসময় প্রতিদ্বন্দ্বী কোম্পানিদের থেকে কম প্রাইসে সমমানের প্রোডাক্ট বা সার্ভিস দেওয়া। অটোমোবাইল মার্কেটে টয়োটা, ফোর্ড, নিসান, মোবাইল ফোনের মধ্যে হুয়াওই, মোবাইল অপারেটরদের মধ্যে বাংলালিংক ইত্যাদি কোম্পানি এই স্ট্র্যাটেজি ফলো করে। ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি: কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিস অফারিং প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর থেকে ডিফারেন্সিয়েটেড হতে হবে। গাড়ির মধ্যে মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, অডি। মোবাইলে আইফোন, বাংলাদেশে মোবাইল অপারেটরদের মধ্যে গ্রামীণফোন এই পজিশনিং খুব স্ট্রংলি ফলো করে। ফোকাসড স্ট্র্যাটেজি: নিশ কাস্টমার সেগমেন্টকে টার্গেট করবে, উদাহরণ ফেরারি, লাক্সারি স্পোর্টস কার, রোলস রয়েস, টেসলা ইলেকট্রিক কার ইত্যাদি। নগদ এবং বিকাশ কে কোন জেনেরিক স্ট্র্যাটেজি ফলো করছে? জেনেরিক স্ট্র্যাটেজি খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, এবং এটা না বুঝে যখন কেউ বিকাশ নগদের যুদ্ধ নিয়ে কথা বলবে তখনই অ্যানালাইসিস ভুল পথে পা বাড়ানোর সম্ভাবনা বাড়াবে। এখন পর্যন্ত বিকাশ নগদ কেন্দ্রিক আলোচনাতে এই গ্যাপটাই আমার সবচেয়ে বেশি চোখে পড়েছে। স্ট্র্যাটেজিক পজিশনিং না বুঝে আমরা দুই কোম্পানির অফার, প্রাইসিং, ফিচার এগুলোর সরাসরি কম্প্যারিজন করতে ঢুকে যাচ্ছি। কিন্তু কোম্পানি কি স্ট্র্যাটেজি নেবে সেটা তো ডিপেন্ড করবে তার পজিশনিং এর উপর। নগদস কম্পিটিটিভ স্ট্র্যাটেজি: 2018 সালে যাত্রা শুরুর পর থেকে নগদের ক্যাম্পেইন, অফার ইত্যাদিতে এটা পুরোপুরি ক্লিয়ার যে নগদ আসলে লো কস্ট স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। তাই তার অফারে বারবার ক্যাশ আউট চার্জ কম, ট্রানজ্যাকশন ফি নেই, এই বিষয়গুলোকে বারবার হাইলাইট করছে। এগুলোকে কেন্দ্র করেই বারবার ক্যাম্পেইন সাজাচ্ছে। বিকাশের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি: বিকাশের ক্ষেত্রে ব্যাপারটা এতটা সিম্পল না। বিকাশ যখন জার্নি শুরু করে তখন এমএফএস কনসেপ্টটা বাংলাদেশে পরিচিত ছিল না। বিকাশকে প্রথমে কাস্টমার বেস তৈরি করতে হয়েছে। স্পেশালি তারা গ্রামাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকের অল্টারনেটিভ একটা ফাইন্যান্সিয়াল সলিউশন দিতে চেয়েছে। টাকা পাঠানোর জন্য এসে পরিবহনের মতো সার্ভিসের রিপ্লেসমেন্ট দেখাতে চেয়েছে। তাদের টার্গেট শুরুতে ছিল টাকা পাঠানোর জন্য এসে পরিবহনের মতো সার্ভিসের রিপ্লেসমেন্ট দেখাতে চেয়েছে। তাদের টার্গেট শুরুতে ছিল লোয়ার ইনকাম রুরাল পিপল। তাই তাদের অফারিং ছিল অনেকটা ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে ব্যাংকের তুলনায় ডিফারেন্সিয়েটেড, টাকা পাঠানোর অন্যান্য মাধ্যমের তুলনায় লো কস্ট একটা স্ট্র্যাটেজি। সময়ের সঙ্গে সঙ্গে বিকাশের টার্গেটেড অডিয়েন্স বেড়েছে। ফিনান্সিয়াল ইনক্লুশন নেট বড় করতে গিয়ে তারা শহুরে মধ্যবিত্ত, স্টুডেন্ট আরও অনেক ডিফারেন্ট সেগমেন্টে ঢুকেছে। যখন তারা এই অডিয়েন্সগুলো টার্গেট করতে শুরু করেছে তখন তারা নতুন ফিচার এবং সার্ভিস, মোবাইল অ্যাপ ইত্যাদি ইন্ট্রোডিউস করেছে। যেহেতু মার্কেটে তাদের একচ্ছত্র আধিপত্য ছিল, ডিবিবিএল, সিওর ক্যাশ, ইউক্যাশ এগুলোকে ছাড়িয়ে তাই তারা অনায়াসে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিতে ফোকাস করেছে। কিন্তু নগদ আসার পর বিকাশের স্ট্র্যাটেজিতে যথেষ্ট প্রভাব পড়েছে। লক্ষ্য করুন, আমরা যদি গাড়ির ইন্ডাস্ট্রি দেখি, লো কস্ট স্ট্র্যাটেজি এর টয়োটা বা নিসানের লো রেঞ্জ মডেলের কারের দাম কমানোতে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি এর মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এদের কিচ্ছু আসা যায় না। একইভাবে হুয়াওয়েই সিম্ফোনিয়ার প্রাইসিং এর সঙ্গে আইফোনের খুবই কম সম্পর্ক, কারণ এখানে প্রতি সেগমেন্টে আলাদা আলাদা প্লেয়ার রয়েছে। কম্পিটিশন হবে নিজের সেগমেন্টে। অপরপক্ষে যেহেতু বিকাশ এবং নগদ ছাড়া বাংলাদেশের এমএফএস ওয়ার্ল্ডে অন্য কোনো প্রমিনেন্ট প্লেয়ার নেই, ভিন্ন স্ট্র্যাটেজিক পজিশনিং নিতে চাইলেও ব্যাপারটা এত সহজ হচ্ছে না। নগদ যখন ক্যাশ আউট চার্জ 9.99 টাকা করেছে, বিকাশ ইমিডিয়েটলি সেটাতে রেসপন্ড করেনি। কারণ নগদ লো কস্ট স্ট্র্যাটেজি হলেও বিকাশ ডিফারেন্সিয়েটেডই থাকতে চেয়েছে, এবং সেটাই উচিত। পজিশন বারবার চেঞ্জ করা যাবে না। অর্থাৎ খরচ কমানোর দিকে ফোকাস না করে ইনোভেশন, নতুন ফিচার, সিকিউরিটি, ইজ অফ ইউজ, কনভিনিয়েন্স এসবে নজর দিয়েছে। কিছু কাস্টমার সেগমেন্টের কাছে যেমন ক্যাশ আউট চার্জটা মুখ্য, কিছু সেগমেন্টের কাছে আবার এটা প্রাইমারি কনসার্ন না। আমি নিজে এখন পর্যন্ত বিকাশ অথবা নগদ থেকে কোনো দিন ক্যাশ আউট করিনি, সুতরাং ব্যক্তিগতভাবে এখানে চার্জ কত সেটাতে আমার কিছুই যায় আসে না। বরং সেন্ড মানি, শপিংয়ে পেমেন্ট, ডিসকাউন্ট, সার্ভিস, ইনোভেটেড ফিচার, কনভিনিয়েন্স এসব আমার কাছে প্রায়োরিটি। কিন্তু ওই যে বললাম, মার্কেটে শক্তিশালী প্লেয়ার কম থাকায় সেগমেন্টের বর্ডার লাইনটা খুবই ব্লার্ড। নগদ কাস্টিং ইস্যুটাকে এতটাই প্রকটভাবে সামনে তুলে এনেছে, অনেকেই কমপ্লেন করা শুরু করেছে যে বিকাশের ক্যাশ আউট চার্জ অনেক বেশি, ট্রানজ্যাকশন ফিও আছে।
ডিফারেন্সিয়েটেড থাকতে চাইলেও কাস্টমারদের ডিমান্ড কম্পিটিশনের প্রেসারে বিকাশ ফাইনালি একটা প্রিয় এজেন্ট নাম্বারে আরও কম খরচে ক্যাশ আউট, কিছু প্রিয় নাম্বারে ফ্রি ট্রান্সফার মানি এগুলো নিয়ে আসতে বাধ্য হচ্ছে। লক্ষ্য করুন, মার্কেটে যত রাইভাল ব্র্যান্ডের মধ্যে কম্পিটিশন বাড়ছে, কাস্টমার কিন্তু আলটিমেটলি ততই বেনিফিটেড হচ্ছে। মার্কেটে কারো মনোপলি থাকলে এই সুবিধাগুলো আমরা পেতাম না। শুধু একটা প্রিয় এজেন্ট নাম্বার থেকে কম ক্যাশ আউট চার্জ কি বিকাশের একটা ভালো ট্যাকটিক? বিভিন্ন আলোচনাতে আমরা দুই ধরনের ওপিনিয়নই দেখতে পেয়েছি। একদল বলেছে সবসময় একজনের এজেন্টের থেকে ক্যাশ আউট করাটা কনভিনিয়েন্ট না। আরেক দল বলছে সাধারণত আমরা ক্যাশ আউট বেশিরভাগ সময় একজন বিকাশ এজেন্টের কাছ থেকেই করি, 80-20 রুল। আবার অনেকে বিভিন্ন ইথিক্যাল ইস্যু রেজ করছে, তবে সেই আলোচনাটাতে আমি একটু পরে যাচ্ছি। আসলে আমরা যে আলোচনাটা করছি সেটা প্রায় পুরোটাই একটা থিওরিটিক্যাল, কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা বা পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানির স্ট্র্যাটেজি পয়েন্ট অফ ভিউ আমরা মিস করে যাচ্ছি। বিকাশ হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটা সাবসিডিয়ারি কোম্পানি, আলিবাবা এর অ্যান্ড ফাইন্যান্সিয়াল ব্যাকড কোম্পানি। তারা এখন পর্যন্ত মার্কেট তৈরি, প্রোডাক্ট এবং সার্ভিস ডিজাইন, মার্কেটিংয়ের পেছনে অনেক খরচ করেছে। এই ইনভেস্টমেন্টটা বিকাশ লং টার্মে তুলে আনবে এবং প্রফিট করবে এই প্ল্যানিং নিয়ে আগাচ্ছিল। তাই কয়েক বছর রেভিনিউ বাড়লেও বিকাশ কিন্তু লসে ছিল বলেই দেখিয়েছে। সেই তুলনায় নগদ অপেক্ষাকৃত রেডিমেড একটা মার্কেট পেয়েছে। টিজিকে এডুকেট করার পেছনে তার সেভাবে খরচ যায়নি, ফলে তাদের কম্পারেটিভলি ওভারঅল বিজনেস ইনভেস্টমেন্ট অনেক কম হয়েছে। বিকাশের প্রফিটে যাবার জন্য তার প্রাইসিং স্ট্র্যাটেজি সঠিকভাবে সাজানোটা খুবই গুরুত্বপূর্ণ। নগদ কমিয়েছে বলে চাইলেই বিকাশ কমিয়ে দিতে পারবে না। রিমেম্বার, the primary purpose of a business is to maximize profits for its owners or stakeholders while maintaining corporate social responsibility. ক্যাশ আউট চার্জের মতো ক্রিটিক্যাল ইস্যুতে তাই বিকাশকে অনেক দিক চিন্তা করে ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হবে। আমরা জানি যে রেভিনিউ ইকুয়াল টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি। হাইপোথেটিক্যালি ধরুন বিকাশের আগে ক্যাশ আউট চার্জ ছিল 1.8% এবং একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে ক্যাশ আউট হতো 1 কোটি টাকা। পরবর্তী সময়ে বিকাশ ক্যাশ আউট চার্জ করল 1.4%। বাইরে থেকে আমাদের মনে হতে পারে এর ফলে বিকাশের রেভিনিউ বা প্রফিট বাড়বে, কিন্তু ধরুন এই পরিবর্তনের ফলে বিকাশে ক্যাশ আউটের পরিমাণ 20% বেড়ে দাঁড়ালো 1.2 কোটি টাকা। 1.8% cash out charge into 1 crore টাকা cash out equal to 1.8 lakh টাকা। 1.4% cash out charge into 1.2 crore টাকা cash out equal to 1.68 লাখ টাকা। অর্থাৎ ওভারঅল রেভিনিউ কমে গেল। সুতরাং কস্টিং কমিয়ে দিলেই যে ওভারঅল রেভিনিউ বেড়ে যাবে ব্যাপারটা এমন না। এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। প্রাইস কত ইউনিট কমালে ডিমান্ড কত ইউনিট বাড়বে ইত্যাদি। তাই বিকাশ বা নগদকে ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্স চিন্তা করতে হয়, প্রাইস ইলাস্টিসিটি দেখতে হয়, ম্যাক্সিমাম প্রফিট কোন পয়েন্টে সেটা বের করতে হয়, যেটা মডেলিং করে বিভিন্ন অপশনকে কম্পেয়ার করতে হয়, কাস্টমার সার্ভে করতে হয় ইত্যাদি। একটা প্রফিটেবল লার্জ স্কেল বিজনেস তৈরি করতে হলে এগুলো করাটাই স্বাভাবিক, না করাটাই বরং সুইসাইডাল। দ্য সোর্স অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আমাদের মনে রাখতে হবে বিকাশের কাছে কাস্টমার যেমন গুরুত্বপূর্ণ তেমনি এজেন্টসও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিকাশের ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিতে সারা দেশে ছড়িয়ে থাকা এজেন্টরা হচ্ছে এ সোর্স অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। নতুন পলিসিতে হয়তো এজেন্টরা আরও বেশি উপকৃত হবে, কারণ এখন তারা নির্দিষ্ট সংখ্যক লয়াল কাস্টমার পাবে যারা সব সময় তার কাছ থেকেই ক্যাশ আউট করে। এতে তারা বেটার সার্ভিস দিতে চাইবে, আর্নিং প্রজেকশন করতে পারবে। অপরপক্ষে নগদ চাইলে হয়তো কালকেই প্রাইসিং আরও কমাতে পারবে, কারণ নগদের লো কস্ট স্ট্র্যাটেজিতে একটা মেজর কস্ট ড্রিভার ডাক বিভাগের সঙ্গে সম্পর্ক এবং সেখান থেকে প্রাপ্ত কিছু সুবিধা। কিন্তু নগদ চাইলেই রাতারাতি বিকাশের ইনোভেশন এবং নাম্বার অফ এজেন্টসের মতো সাস্টেইনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজকে ওভারকাম করতে পারবে না। সেজন্য বিকাশের নগদের সঙ্গে ফুল ফ্লেজ প্রাইস ওয়ারে যাবার এই মুহূর্তে প্রয়োজন নেই। বিকাশকে এমনভাবে স্ট্র্যাটেজি সাজাতে হবে যেন তার ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি রক্ষা পায়, আবার কাস্টমারও খুব বেশি নগদে সুইচ করার কারণ না পায়, ব্যারিয়ার টু সুইচ। আর এজন্য বিকাশ যে জেনারিক স্ট্র্যাটেজি নিতে পারে সেটা হচ্ছে বেস্ট কস্ট হাইব্রিড স্ট্র্যাটেজি, অর্থাৎ
লো কস্ট এবং ডিফারেন্সিয়েশন দুই স্ট্র্যাটেজির বেস্ট ফিচারগুলো নিয়ে একটা হাইব্রিড স্ট্র্যাটেজি দাঁড় করাতে হবে বিকাশকে। প্রতিটি জেনেরিক স্ট্র্যাটেজি অর্থাৎ লো কস্ট, ডিফারেন্সিয়েশন এবং ফোকাসড স্ট্র্যাটেজি এর আলাদা আলাদা ড্রাইভার্স রয়েছে, ডিস্টিংগুইশড ফিচার্স রয়েছে। স্ট্র্যাটেজি নির্ধারণে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিকাশ এবং নগদ যদি সঠিকভাবে স্ট্র্যাটেজি সাজাতে পারে তাহলে তাদের পরবর্তী মুভমেন্টে এগুলোর প্রতিফলন আমরা দেখতে পাব। দ্য আর্ট অফ ওয়ার। বাংলাদেশের এমএফএস ইন্ডাস্ট্রিতে বিকাশ এবং নগদের উপর স্ট্র্যাটেজিক পজিশনিংয়ের কেস স্টাডি স্মার্ট মার্কেটারদের জন্য একটা চমৎকার লার্নিং অপরচুনিটি। এখান থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার কোম্পানির পজিশনিং ঢেলে সাজাতে পারবেন। গ্রামীণফোন এবং কাস্টমারের মন জেতার যুদ্ধ, কেস স্টাডি। বদলে যাওয়া এই স্মার্ট দুনিয়াতে প্রতিটা বিজনেসকে শিখতে হবে কিভাবে কাস্টমারের মাইন্ডে একটি স্ট্রং পজিশনিং তৈরি করে নেওয়া যায়। অসংখ্য ডিস্ট্র্যাকশন, অতি স্বল্প অ্যাটেনশন স্প্যান, ছোট বড় হাজারো কোম্পানির মার্কেটিং মেসেজ সংবলিত নয়জি ডিজিটাল স্পেসে কাস্টমারের মন জয় করার চেষ্টা এখন যুদ্ধেরই সমতুল্য। বাংলাদেশের জনসংখ্যার বড় একটা অংশ এখন ইন্টারনেট ব্যবহার করছে, আর অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজারও প্রচুর। এই সুবিশাল ইন্টারনেট ইউজারদের মাইন্ডে নিজের ব্র্যান্ডকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটা ফিগার আউট করতে পারাটা স্মার্ট মার্কেটারের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু ডিজিটাল স্পেসে আমাদের পদচারণা অপেক্ষাকৃত নতুন হওয়ার কারণে এক্সপিরিয়েন্স, লার্নিং এবং দক্ষতারও প্রচুর ঘাটতি রয়েছে। তাই এই কেস স্টাডিতে আমরা আলোচনা করব কিভাবে কাস্টমারের মাইন্ড জয় করার যুদ্ধে জয়লাভ করা যেতে পারে। আর এজন্য আমি বেছে নিয়েছি গ্রামীণফোনের একটা সাড়া তোলা ডিজিটাল ক্যাম্পেইন। ইন্টারনেটের দুনিয়ায় জানতে হবে কোথায় আপনার থামতে হবে। গ্রামীণফোন ক্যাম্পেইন। ইন্টারনেটের দুনিয়ায় জানতে হবে কোথায় আপনার থামতে হবে। 2019-এর নভেম্বরে গ্রামীণফোন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেলিব্রিটি সঙ্গীত শিল্পী তাহসান খানকে দিয়ে প্রথম ওপরের শিরোনামে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করে। সমসাময়িক কিছু ঘটনাবলীর প্রভাবে এবং ওভারঅল ক্যাম্পেইনটির পাওয়ারফুল মেসেজে ক্যাম্পেইনটি ভাইরাল হয়ে যায়। আমি সেই সময় এই নিয়ে বিস্তারিত লিখেছিলাম ব্র্যান্ড প্র্যাকটিশনার্স গ্রুপে। ওয়েল, এ লট অফ থিংস চেঞ্জড সিন্স দ্যান। কোভিড-19 গ্লোবাল প্যান্ডেমিক এবং সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের আরও অনেক বেশি ডিজিটাল মিডিয়ামুখী করে তুলেছে, এবং আনফর্চুনেটলি সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের মিস ইউজও সবচেয়ে বেড়ে গিয়েছে এই সময়ে। স্পেশালি নারী এবং অপ্রাপ্ত বয়স্কদের সাইবার বুলিং, গুরুত্বপূর্ণ তথ্যকে টুইস্ট করে ক্ষতিকর সব গুজব, অন্যের ব্যক্তিগত বিষয়ে অযাচিত হস্তক্ষেপ ইত্যাদি আমাদের সোসাইটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সাজানো গোছানো সোশ্যাল প্রোফাইলের আড়ালে মুখোশধারী অসংখ্য মানুষ বিচরণ করে বেড়াচ্ছে ইন্টারনেটের আনাচে কানাচে। এখন সমস্যা হচ্ছে সাইবার ক্রাইম লেভেলের ইস্যুগুলোকে হয়তো আইসিটি অ্যাক্ট করে দমন করার চেষ্টা করা যায়, কিন্তু আমরা নিজেদের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ইন্টারনেটে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করে চলেছি সেগুলোর প্রতিকার কিভাবে করা সম্ভব। প্রায় দেখা যায় আমরা নিজেরা কিছু না চিন্তা করেই অনেক মিম বানিয়ে ছেড়ে দিই কিংবা শেয়ার করি যা কিনা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কষ্ট দেয়, যাচাই না করেই অন্যদের ইনবক্সে ভুল তথ্য পাচার করে দেই। সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি কাউকে কেন্দ্র করে অবাঞ্ছিত কমেন্ট করে বসি, অন্যের মতামতকে গুরুত্ব না দিয়ে পাবলিক ফোরামে অসম্মানজনক কথা বলে তর্ক করি, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হচ্ছে, এই কাজগুলো কি আমি বা আপনি অনলাইনে না হয়ে অফলাইনে হলে আমাদের বন্ধু বান্ধবী, রিলেটিভ, সিনিয়র ভাই বোন বা আঙ্কেল আন্টির সঙ্গে সামনাসামনি করতে পারতাম? গ্রামীণফোন অ্যাজ এ ব্র্যান্ড স্টেপিং ইন। গ্রামীণফোন বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার এবং অন্যতম সেরা ব্র্যান্ড। লিডিং মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার একটা টেলকো কোম্পানির মানুষকে ইন্টারনেট ব্যবহারে সচেতন হতে বলাটা একদিকে কিছুটা কাউন্টার প্রোডাক্টিভ মনে হতে পারে, কিন্তু আরেকদিকে একটা সোশ্যালি রেসপন্সিবল কোম্পানি হিসেবে এবং দেশের সব মানুষের কাছেই ইন্টারনেটের ব্যবহারের সচেতনতা বিষয়ক একটা গ্রহণযোগ্য মেসেজ পৌঁছে দেওয়ার ক্যাপাসিটির দিক থেকে গ্রামীণফোন পুরোপুরি উপযুক্ত। তাই এবার একটু ব্যতিক্রমধর্মী, একটা নয় 5টা ডিফারেন্ট অ্যাওয়ারনেস রেজিং ভিডিও নিয়ে তারা আবার ক্যাম্পেইন লঞ্চ করল ইন্টারনেটের সচেতনতা বিষয়ে। 1. অফলাইনে তো মুখোশ পরেন না, তাহলে অনলাইনে কেন? 2. অফলাইনে তো ব্যক্তিগত তথ্য শেয়ার করেন না, তাহলে অনলাইনে কেন? 3. অফলাইনে তো গুজব ছড়ান না,
তাহলে অনলাইনে কেন? 4. অফলাইনে তো বাজে মন্তব্য করেন না, তাহলে অনলাইনে কেন? 5. অফলাইনে তো অন্যকে বিরক্ত করেন না, তাহলে অনলাইনে কেন? প্রতিটা ভিডিওর মেসেজ একদম ক্রিস্টাল ক্লিয়ার। অফলাইনের মতো অনলাইনেও কি করা যাবে আর কি করা যাবে না সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার থামাতে হবে। আমার ফাইন্ডিংস অনুযায়ী প্রতিটা ভিডিও মোটামুটি 3 থেকে 4 মিলিয়ন টাইম ভিউ হয়েছে শুধু গ্রামীণফোনের ফেসবুক পেজে, অর্থাৎ এফবি পেজে টোটাল 20 মিলিয়ন ভিউ। এছাড়াও ইউটিউব আনপাবলিশড অ্যাড ইত্যাদি তো আছেই। যারা নিজেদের বা কোম্পানির বিজনেস ফেসবুক পেজ মেনটেন করেন তারা জানেন একটা ভিডিও রিলিজ করার পর ভিউয়ের থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অডিয়েন্স রেসপন্স, স্পেশালি কমেন্ট সেকশনে এবং অর্গানিক ডিসকাশনে। বাংলাদেশে আমরা খুব ভালো ভালো উদ্যোগও হারিয়ে যেতে বা তীব্র বিরোধিতার শিকার হতে দেখেছি অবাঞ্ছিত এবং সুযোগ সন্ধানী অনেক গোষ্ঠীর কাছ থেকে। তাই একটা ক্যাম্পেইন রিলিজ করলে ব্র্যান্ড প্র্যাকটিশনার্সদের প্রথম চিন্তাটাই থাকে ইনিশিয়ালি অডিয়েন্স কিভাবে একটা রিসিভ করে এবং কিভাবে রিয়্যাক্ট করে। ওভারঅল ভিউ, কমেন্ট এবং অন্যান্য পজিটিভ ডিসকাশন থেকে আমরা ধরে নিতে পারি গ্রামীণফোনের এই ক্যাম্পেইনটা তার লক্ষ্য অর্থাৎ অ্যাওয়ারনেস রেজিংয়ে সফল হয়েছে। অনেকক্ষণ সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে কথাবার্তা বললাম, এবার চলুন দেখি এটা কিভাবে গ্রামীণফোনকে ডিজিটাল স্কোপে একটা পজিশনিং তৈরি করতে হেল্প করেছে এবং এর থেকে লার্নিং নিয়ে আপনি আপনার বিজনেসে কাজে লাগাতে পারেন। সামথিং দ্যাট জিপি হ্যাজ নেভার ডান বিফোর। এর আগে গ্রামীণফোনের অনেক ভালো ভালো ক্যাম্পেইন আমরা দেখেছি। সেই ছোটবেলায় দেখা চঞ্চল চৌধুরী অভিনীত মা টিভিসি এখনো মনে দাগ কেটে আছে। কিন্তু আমাদের আলোচিত ক্যাম্পেইনটা তাদের আগের সমস্ত ক্যাম্পেইন থেকে কিছুটা আলাদা। নিচে কিছু কি পয়েন্ট আলোচনা করছি। 1. থাম স্টপার টাইপ 20 সেকেন্ড ভিডিওস। এর আগে গ্রামীণফোন কখনো জাস্ট 20 সেকেন্ডের কোনো ভিডিও ক্যাম্পেইন রিলিজ করেনি। এবারের ভিডিওগুলো ছিল থাম স্টপার টাইপ, যেখানে একটা স্ট্রং ইমোশনাল কোরকে কেন্দ্র করে একটা শর্ট টার্ম ভিডিও তৈরি করা হয় যার মাধ্যমে ব্র্যান্ড কোনো একটা স্টোরি তুলে ধরে। বেশ কিছু রিসার্চের ফাইন্ডিংস অনুযায়ী এভারেজ হিউম্যান অ্যাটেনশন স্প্যান এখন 8 সেকেন্ড, যা কিনা গোল্ডফিশের থেকেও 1 সেকেন্ড কম। এই ভিডিওগুলোর গ্র্যান্ড ওপেনিং, ভিজুয়াল, স্টোরি টেলিং, সারপ্রাইজ এলিমেন্ট সবকিছুই এই লেস দ্যান গোল্ডফিশ অ্যাটেনশন গ্র্যাবিং করার জন্য যথেষ্ট। 2. সোশ্যাল মিডিয়া অনলি। গ্রামীণফোন সহ বড় বড় কোম্পানিগুলোর বেশিরভাগ ক্যাম্পেইনই ট্রেডিশনাল এবং ডিজিটাল সব মিডিয়াই কাভার করতে চেষ্টা করে। এর ফলে রিচ, ইফেক্টিভনেস, বাজেট অপটিমাইজেশন সবকিছুই বেটার হয়। কিন্তু এই ক্যাম্পেইনটি জিপি শুধু অনলাইনে সীমাবদ্ধ রেখেছে, টিভিসিতে যায়নি। এর অন্যতম প্রধান কারণ ভিডিওর মেসেজগুলো যারা ইন্টারনেট ব্যবহার করে এবং দেখছে তাদের জন্য যতটা রেলিভেন্ট ম্যাস পিপলের কাছে ততটা রেলিভেন্ট নাও হতে পারে এবং মেসেজটা একটু স্ট্রংও বটে। কিন্তু ডিজিটাল স্পেসে আমরা যারা রয়েছি তাদের মাইন্ডে জিপি কিছুক্ষণের জন্য হলেও খুব মূল্যবান একটা স্পেস দখল করে নিয়েছে। 3. ইউজ অফ রিভার্স সাইকোলজি। মাত্র 20 সেকেন্ডের ভিডিওগুলোতে খুব ক্র্যাফটফুলি রিভার্স সাইকোলজি টেকনিক ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রথম 12 থেকে 13 সেকেন্ডে যে ডিজায়ার্ড বিহেভিয়ারটা মানুষের কাছে আশা করা হচ্ছে তার উল্টোটা দেখিয়ে এর অপকারিতা বোঝানো হয়েছে। ছোট্ট এই ভিডিওগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত সারপ্রাইজ এলিমেন্টের উপযুক্ত ব্যবহার করে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরির পদ্ধতি যথেষ্ট ইফেক্টিভ বলেই প্রতিফলিত হচ্ছে। 4. সিরিজ অফ ভিডিওস। যেহেতু থাম্ব স্টপার টাইপ ভিডিও একটা স্পেসিফিক স্টোরি বা এক্সাম্পল একটা ভিডিওতে দেখানো হয়েছে এবং এরকম 5টা ভিডিওর একটা সিরিজ ক্রমান্বয়ে রিলিজ করা হয়েছে, প্রতিটা ভিডিও আগের ভিডিওর কোর মেসেজ থেকে রেজোনেট করে এবং বিলিভ সিস্টেমটাকে আরও স্ট্রঙ্গার করে, সেই সঙ্গে রিকল করতেও সহায়তা করে। উইনিং দ্য ব্যাটল ফর কাস্টমার্স মাইন্ড। এআই রাইস এবং জ্যাক ট্রাউট তাদের বিশ্ববিখ্যাত ক্লাসিক পজিশনিং দ্য ব্যাটল ফর ইউর মাইন্ড এই বই, যা কিনা 20 মেগাটন বোম্বের মতো পুরো মার্কেটিং দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল, সেখানে তিনি লিখেছিলেন, দ্য বেসিক অ্যাপ্রোচ অফ পজিশনিং ইজ নট টু ক্রিয়েট সামথিং নিউ অ্যান্ড ডিফারেন্ট but to manipulate what's already up there in the mind, to retie the connections that already exist. অনেক কোম্পানি ব্র্যান্ড পজিশনিং তৈরির এই অ্যাপ্রোচটা বুঝতে ব্যর্থ হয়।
চেষ্টা করে কমপ্লিটলি নতুন কিছু তৈরি করার, কিন্তু ব্র্যান্ড পজিশনিং তৈরির জন্য প্রয়োজন কাস্টমারের মাইন্ডে আপনার কোম্পানি সম্পর্কে যে পারসেপশন আছে সেটাকে সঠিক রাস্তায় পরিচালিত করা, শক্তিশালী করা। গ্রামীণফোন নিজেদের ব্র্যান্ডকে এভাবে ডিফাইন করে: গ্রামীণফোন ইজ হিয়ার টু ইন্সপায়ার। উই প্রোভাইড দ্য পাওয়ার অফ ডিজিটাল কমিউনিকেশন, enabling everyone to improve their lives, build societies, and secure a better future for all. মনে রাখতে হবে ব্র্যান্ড বিল্ডিং একটা লং টার্ম গেম, শুধু ডিফাইন না। জিপি ট্র্যাডিশনালের পাশাপাশি ডিজিটালিও ডিফারেন্ট অ্যাক্টিভিটির মাধ্যমে উল্লেখিত ভ্যালুগুলো বছরের পর বছর কন্টিনিউয়াসলি প্রোভাইড করার চেষ্টা করে যাচ্ছে, যার ফলে তারা কাস্টমারের মাইন্ডেও একটা সুপার স্ট্রং ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে নিয়েছে। লেটস প্রিপেয়ার ফর দ্য ব্যাটল অফ মাইন্ড। একজন স্মার্ট মার্কেটার হিসেবে আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে কিভাবে নিজেদের ক্যাপাসিটি এবং রিসোর্স সবটুকু কাজে লাগিয়ে অন্যদের থেকে ডিফারেন্ট স্ট্যান্ড আউট করা যায়। স্টোরি টেলিং এর সর্বোচ্চ ব্যবহার করে কিভাবে কাস্টমারের সঙ্গে আরও বেশি কানেক্টেড হওয়া যায় এবং সর্বোপরি কাস্টমারের মাইন্ডে একটা স্ট্রং ব্র্যান্ড পজিশনিং তৈরি করা যায়। আপনার প্রতিপক্ষকে বুঝুন। গ্রামীণফোন, বিকাশ এবং নগদের কেস স্টাডি দুইটি আপনাকে পজিশনিং নিয়ে অনেক স্বচ্ছ একটা ধারণা দিয়েছে। বিকাশ নগদের কেস স্টাডি থেকে আমাদের সামনে আরেকটা জিনিস উঠে এসেছে, সেটি হচ্ছে শুধু কাস্টমারকে বুঝলেই হবে না, মার্কেটের কম্পিটিশন এবং প্রতিপক্ষকেও বুঝতে হবে। একজন স্মার্ট মার্কেটার তার কম্পিউটার সম্পর্কে শুধু খুব ভালো করে জানে তাই না, বরং তাদের খুব ভালোভাবে অ্যানালাইসিস করে এবং সেখান থেকে ইনসাইট নিয়ে নিজেদের প্রোডাক্ট এবং সার্ভিস আরও উন্নত করে। প্রতিপক্ষকে বোঝা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমার প্রিমিয়াম বিজনেস নিউজ লেটার দ্য মাস্টারমাইন্ড সিক্রেটস এর প্রথম ইস্যুটার ফিচার টপিক রেখেছিলাম এটি। চলুন আমরা এবার দেখি কিভাবে আপনিও এই কাজটি করতে পারেন। দ্য সিক্রেটস ইন ইউর কম্পিটিটর প্রোডাক্টস। 1950-এর দশকে জাপানিজ গাড়ি প্রস্তুতকারকরা ইউএসের মার্কেটে ঢুকতে বেশ স্ট্রাগল করছিল। টয়োটা, হোন্ডা, নিশান সব প্রস্তুতকারকই আমেরিকার বিশাল মার্কেটের পোটেনশিয়াল বুঝতে পারছিল, কিন্তু তারা মার্কেট পেনিট্রেট করতে পারছিল না। এর কারণ আমেরিকান কাস্টমাররা বড় পাওয়ারফুল গাড়িতে অভ্যস্ত ছিল এবং জাপানিজ গাড়ি তারা লো কোয়ালিটি মনে করত। জাপানিজ কার মেকাররা পুরোপুরি কম্পিটিশনে নামার আগে তাই আমেরিকান কম্পিটিটরদের স্টাডি করা শুরু করলো। তাদের প্রোডাকশন প্রসেস, ইঞ্জিনিয়ারিং টেকনিক এগুলো খুব গভীরভাবে অ্যানালাইসিস করলো, আর এখান থেকে লার্নিং নিয়ে তারা আরও কম্প্যাক্ট, ফুয়েল এফিশিয়েন্ট গাড়ি তৈরি করতে শুরু করলো। টয়োটা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট TQM অ্যাডাপ্ট করার ফলে প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভ করলো, ডিফেক্ট কমে এলো, কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়লো। একইভাবে লিন ম্যানুফ্যাকচারিং প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করার ফলে তাদের প্রোডাকশন এফিশিয়েন্ট হলো, খরচ কমে এলো। সেই সঙ্গে জাপানিজরা লক্ষ্য করল আমেরিকান গাড়ির ডিলাররা কাস্টমার সার্ভিসের উপর অনেক জোর দেয়। এটা দেখে তারাও কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ নিয়ে এক্সেপশনাল কাস্টমার সার্ভিস দিতে শুরু করলো। লং টার্ম ওয়ারেন্টি, সার্ভিস প্যাকেজ ইত্যাদি অফার করার মাধ্যমে তারা আমেরিকান কাস্টমারদের অ্যাটেনশন পেতে শুরু করলো। এভাবে মাত্র কয়েক হাজার কার সেলস থেকে পরবর্তী দশকগুলোতে তারা কয়েক মিলিয়ন গাড়ি বিক্রি করা শুরু করলো আমেরিকান মার্কেটে। আমরা এখন একটি টেবিল দেখব যেখানে ইউএস এর কার সেলস এবং জাপানিজ কার সেলস অ্যানুয়ালি, সেটা আমরা বোঝার চেষ্টা করব। ডিকেড 1960, ইউএস কার সেলস 8 to 10 million units, জাপানিজ কার সেলস মডেস্ট, few tens of thousands। 1960 সাল, 1970s, 10 to 12 million units in USA, rapid increase 1 to 2 million Japanese car sales। 1980s, 1980 সাল, 12 to 14 million units US car sales, Japanese car sales peak over 3 million। 1990s অথবা 1990, 15 to 17 million units in US car sales, generally around 3 million Japanese car sales। প্রিয় স্মার্ট মার্কেটার, আপনার বিজনেস গ্রোথের জন্য অত্যন্ত শক্তিশালী গোপন অস্ত্র অ্যানালাইজ ইউর কম্পিটিটরস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। 2013-14 সালের দিকে আমি এবং আমার কয়েকজন বুয়েটিয়ান ফ্রেন্ড মিলে জবের পাশাপাশি সাইড বিজনেস দাঁড় করানোর পরিকল্পনা করি। এ সময় আমরা অনেকগুলো আইডিয়া এক্সপ্লোর করি, যার মধ্যে একটা ছিল কোওয়ার্কিং স্পেস। বাংলাদেশে সে সময় কোওয়ার্কিং স্পেসের কনসেপ্টটা এখনকার মতো পরিচিত ছিল না, কিন্তু সিলেক্টেড কিছু কোওয়ার্কিং স্পেস ঢাকা শহরে ছিল।
আমার মনে আছে আমরা ফ্রেন্ডরা মিলে উইকেন্ডে বা বিকেলে বিভিন্ন কোয়ার্কিং স্পেসে গিয়ে কাজ করতাম। আসল উদ্দেশ্য ছিল তাদের লোকেশন, প্রাইসিং, কাস্টমার সার্ভিস ইত্যাদি অ্যানালাইসিস করা। যদিও পরবর্তী সময়ে বিভিন্ন কারণে আমরা সেই আইডিয়াটা নিয়ে সামনে আগাইনি। এভাবে কম্পিউটারের সব প্রোডাক্ট বা সার্ভিস কেনা, ব্যবহার, অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ভ্যালুয়েবল সব ইনসাইট পাবেন। জানতে পারবেন তাদের সেলস এবং মার্কেটিং ফানেল, অফার, প্রাইসিং, প্যাকেজিং, ফিচার্স, প্রসেস অ্যান্ড পলিসি, ফুল কাস্টমার জার্নি, কাস্টমার কেয়ার, আফটার সেল সার্ভিস, এবং সেই সঙ্গে রিভার্স ইঞ্জিনিয়ার করার সুযোগ পাবেন তাদের প্রোডাক্ট এবং সার্ভিস, যেই নলেজ কাজে লাগিয়ে আপনি বেটার সলিউশন তৈরি করতে পারবেন, স্ট্রেংথগুলো জেনে নিজেদের ডেভেলপ করতে পারবেন, তাদের দুর্বলতাগুলোকে কাজে লাগাতে পারবেন। রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে সেই প্রসেস যেখানে আপনি একটা প্রোডাক্ট, সার্ভিস, সিস্টেম বা টেকনোলজি অ্যানালাইসিস করবেন, যার ফলে আপনি তার সমস্ত কম্পোনেন্ট, ফাংশনালিটি, ডিজাইন, ফিচার, আন্ডারলাইন প্রিন্সিপাল, মেকানিজম বুঝতে পারবেন এবং সেগুলো নিজের প্রয়োজন অনুযায়ী কাজে লাগাবেন। একটু কেয়ারফুলি লক্ষ্য করুন, আমি কিন্তু বলেছি কম্পিটিটরের সব প্রোডাক্ট বা সার্ভিস কিনতে। এর কারণ হচ্ছে অনেক সময় বাইরে থেকে যে এক দুইটা প্রোডাক্ট বা সার্ভিস দেখা যায় সেটা আসলে খুবই নগণ্য। সেলস ফানেলের ভেতরে ঢুকলে আরও প্রোডাক্ট বা সার্ভিস রিভিল হয় যেগুলো বাইরে থেকে দেখা যায় না। এসব প্রোডাক্ট বা সার্ভিসই বেশিরভাগ সময় কোম্পানির রেভিনিউয়ের সিংহভাগ। আপনি যদি আমার মার্কেটিং ফানেল মাস্টারি কোর্স করে থাকেন তাহলে এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হবে। Buy your competitors' products, all of them. This will be absolute game changer for you. চলুন দেখি কম্পিউটারের সব প্রোডাক্ট সার্ভিস কেনা এবং ব্যবহার করার মাধ্যমে কিভাবে আপনি লাভবান হবেন। আপডেটেড থাকা। আপনি যদি নিয়মিত আপনার কম্পিটিটরদের প্রোডাক্ট কেনেন তাহলে আপনি তাদের লেটেস্ট স্ট্র্যাটেজি, ইনোভেশন সম্পর্কে আপডেটেড থাকতে পারবেন। প্রয়োজনে নিজের প্রোডাক্ট বা সার্ভিস আপডেট করে মার্কেটে রিলিভেন্ট থাকতে পারবেন। স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স নিয়মিত তার কম্পিটিটরদের স্টাডি করে। প্রতিদ্বন্দ্বীদের ইউজার ইন্টারফেস, রিকমেন্ডেশন অ্যালগোরিদম, কন্টেন্ট লাইব্রেরি, প্ল্যাটফর্ম এগুলো অ্যানালাইজ করার মাধ্যমে তারা নিজেদের সার্ভিস নিয়মিত উন্নত করতে থাকে। কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ। কম্পিটিটরের প্রোডাক্ট অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি আপনার টার্গেট কাস্টমারদের এক্সপেকটেশন, প্রেফারেন্স সম্পর্কে ইনডেপথ ইনসাইট পাবেন। বিশ্বের অন্যতম সেরা টেকনোলজি জায়ান্ট অ্যাপল তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য কম্পিটিটরদের ডিভাইসগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে অ্যানালাইসিস করে। এই অ্যাপ্রোচের মাধ্যমেই তারা আইফোন মার্কেটে আনে, যেখানে কাস্টমারদের পছন্দের বিভিন্ন ফিচার অ্যাভেলেবল ছিল। গ্যাপ এবং অপরচুনিটি। কম্পিটিটরদের প্রোডাক্ট এবং সার্ভিস অ্যানালাইসিস করে আপনি মার্কেটের গ্যাপ খুঁজে বের করতে পারবেন এবং সেই গ্যাপ ফিল আপ করার মাধ্যমে মার্কেট ক্যাপচার করতে পারবেন। এয়ারবিএনবি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে এভাবে গ্যাপ খুঁজে বের করে একটা ইউনিক প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে ঘরোয়া পরিবেশে বসবাস করা যায়, যা ট্রেডিশনাল হোটেল চেইন থেকে একদমই আলাদা। কম্পিটিটরের ভুল থেকে শেখা। অনেক সময় কম্পিটিটরদের প্রোডাক্ট অ্যানালাইসিস করে শিখতে পারবেন কোন জিনিসগুলো ভুল এবং সেগুলোকে অ্যাভয়েড করে বিজনেসের অযথা খরচ কমাতে পারবেন বা ক্ষতি থেকে রক্ষা করতে পারবেন। ব্ল্যাকবেরি মোবাইল একসময় মোবাইল মার্কেটে রাজত্ব করলেও তারা টাচ স্ক্রিন ইন্টারফেসে যেতে অনিচ্ছুক ছিল, ফলে তারা মার্কেটে টিকতে পারেনি। আপনার ভ্যালু প্রপোজিশন শক্তিশালী করা। মেটা বা ফেসবুক নিয়মিত তাদের সব কম্পিটিটরদের অ্যানালাইসিস করে এবং তাদের সেরা ফিচারগুলো নিজেরাও ডেভেলপ করে। এভাবে তারা ফেসবুক রিলস, থ্রেডস, হোয়াটসঅ্যাপ মেসেজে অনেক অনেক ফিচার নিয়ে এসেছে যা হুবহু কম্পিটিটর প্রোডাক্টের মতো। ইনোভেশন। আপনি শুধু এক্সিস্টিং প্রোডাক্ট ডেভেলপমেন্টই না, ইউনিক এবং ইনোভেটিভ প্রোডাক্ট এবং সার্ভিসও নিয়ে আসতে পারবেন কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে। ইলেকট্রিক কার মার্কেটে টেসলা এবং অন্যরা এখন একে অপরকে নিয়মিত স্টাডি করার মাধ্যমে একে অন্যকে ছাড়িয়ে যাবার চেষ্টা করছে। প্রাইসিং এবং পজিশনিং। আপনার প্রোডাক্টের পজিশনিং এবং প্রাইসিং ডিসিশন নেয়ার জন্যও কম্পিটিটর অ্যানালাইসিস খুবই হেল্পফুল। ই কমার্স জায়ান্ট অ্যামাজন, এয়ারলাইন সাউথওয়েস্ট প্রতিনিয়ত তাদের কম্পিটিটরদের প্রাইসিং মনিটর করে যেন তারা সবচেয়ে কম প্রাইসে অফার করতে পারে। ডিয়ার স্মার্ট মার্কেটার, আপনার কম্পিটিটরের সব প্রোডাক্ট কিনুন, ব্যবহার করুন, অ্যানালাইসিস করুন, সেখান থেকে লার্নিং নিয়ে নিজের বিজনেসে অ্যাপ্লাই করুন। দেখবেন আপনার বিজনেস গ্রোথ স্কাইরকেট করবে। প্লে দ্য স্মার্ট গেম, প্লে টু উইন।
কিভাবে কম্পিটিটর প্রোডাক্ট অ্যানালাইসিস করে মার্কেট ডমিনেট করবেন। কম্পিটিটরের সব প্রোডাক্ট এবং সার্ভিস কিনে ব্যবহার করে অ্যানালাইসিস করে রিভার্স ইঞ্জিনিয়ার করে আপনি আনলিমিটেড লিভারেজ পেতে পারেন। অনেক সময় সবচেয়ে পাওয়ারফুল স্ট্র্যাটেজিগুলো আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা সেগুলো দেখতে পাই না, কাজে লাগাই না। 2014 সালের দিকে আমরা ফ্রেন্ডরা মিলে একটা কমার্স অথবা কমার্স ব্র্যান্ড ওয়াও লঞ্চ করি। তখন বাংলাদেশে অনলাইন শপিং এর একদম শুরুর দিক। আমরা খুব ভালো করে মার্কেট রিসার্চ করে দেখলাম অনলাইনে জুয়েলারি আইটেমের বেশ চাহিদা আছে, মার্কেটে গ্যাপ আছে। তাই আমরা জুয়েলারি আইটেম নিয়েই ওয়াও স্টার্ট করলাম। ফান ফ্যাক্ট, আমাদের ইউনিক ভ্যালু প্রপোজিশন ছিল কাস্টমারকে একটা ওয়াও এক্সপিরিয়েন্স দেওয়া, সেজন্য ওয়াও নাম ঠিক করা। ওয়াও নামে ডোমেইন অ্যাভেলেবল না থাকার কারণে www ওয়াও নামকরণ করে wow.com.bd ডোমেইন নিয়েছিলাম। প্রথম থেকেই আমরা খুব এক্সটেন্সিভলি কম্পিটিটর অ্যানালাইসিস করতাম। টপ সবগুলো জুয়েলারি পেজ রেগুলার ফলো করতাম। নিজেরা, ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডদের দিয়ে তাদের প্রোডাক্ট অর্ডার করাতাম। ইনবক্সে কাস্টমারদের সঙ্গে কনভারসেশন, স্পেশাল ডিসকাউন্ট দেয় কিনা, ডেলিভারি প্রসেস, প্রাইসিং, ডেলিভারি চার্জ, কোন ডেলিভারি কোম্পানি ব্যবহার করছে, কিভাবে প্যাকেজিং করছে, প্রোডাক্ট কোয়ালিটি, রিটার্ন পলিসি, সব কিছু ভালোভাবে লক্ষ্য করতাম এবং সেখান থেকে লার্নিং নিয়ে নিজেদের নিয়মিত ডেভেলপ করতাম। এভাবে খুব অল্প সময়ে আমরা মার্কেটে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলাম। অবশ্য কয়েক বছর বিজনেসটি রান করার পর পার্টনারদের ব্যস্ততা, ফোকাস শিফট হওয়া, অন্যান্য বিজনেস প্রায়োরিটি ইত্যাদি বিভিন্ন কারণে আমরা আর ওয়াও কন্টিনিউ করিনি। কিন্তু এখান থেকে আমি কম্পিটিটর অ্যানালাইসিসের গুরুত্ব আরও গভীরভাবে অনুধাবন করি। আমার নিজের বিজনেস এবং ক্লায়েন্টদের বিজনেসেও এটি অ্যাপ্লাই করি। এই আলট্রা ডিজিটাল যুগে আমাদের কাজ আরও অনেক সহজ হয়ে গিয়েছে, কারণ অনলাইনে কম্পিটিটর প্রোডাক্ট অর্ডার করা, রিসার্চ করা এখন অনেক বেশি সহজ। চলুন দেখি কিভাবে ধাপে ধাপে আপনি কম্পিটিটর প্রোডাক্ট অ্যানালাইসিস করে মার্কেট ডমিনেট করবেন। স্টেপ 1, আইডেন্টিফাই কম্পিটিটরস। সবার প্রথমে আপনার ইন্ডাস্ট্রির ডিরেক্ট এবং ইনডিরেক্ট কম্পিটিটরদের একটা পূর্ণাঙ্গ লিস্ট তৈরি করুন। এর মধ্যে যারা মার্কেটে অলরেডি এস্টাবলিশড তাদের তো রাখবেনই, সেই সঙ্গে নতুন যারা আপনার কম্পিটিটর তাদেরও রাখবেন। স্টেপ 2, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যানালাইসিস। কম্পিটিটরদের সব প্রোডাক্ট এবং সার্ভিস কিনুন এবং টেস্ট করুন। মনে রাখবেন, অনেক সময় বাইরে থেকে যে প্রোডাক্ট বেশি দেখা যায় সেটা জাস্ট স্ট্রিপওয়্যার প্রোডাক্ট, যা কাস্টমার অ্যাকুইজিশন করার জন্য ব্যবহৃত হয়। কোর প্রোডাক্ট ফানেলের ভেতরে না ঢুকলে দেখা যায় না। সেই সঙ্গে আপসেল, ক্রস সেল আইটেমগুলো তো বোঝাই যায় না, অথচ এগুলোই হচ্ছে বিজনেসের মূল প্রফিট মেকার। সুতরাং আপনি যদি আসলে কম্পিউটারের সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে চান, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রোডাক্ট পারচেজ করুন, সেগুলোকে ব্যবহার করুন, ফিচার, বেনিফিট, ইউজার এক্সপিরিয়েন্স এগুলো নিজে এক্সপিরিয়েন্স করুন। আপনার প্রোডাক্ট সার্ভিসের সঙ্গে তাদের ফিচার, ফাংশনালিটি, পারফরমেন্স কম্পেয়ার করুন। তাদের প্রোডাক্ট বা সার্ভিসের স্ট্রেংথ, উইকনেস, কোয়ালিটি, টেকসই, রিলায়েবিলিটি এগুলো পরীক্ষা করুন। তাদের প্রোডাক্টের বিশেষত্ব, ইউনিক ভ্যালু প্রপোজিশন এগুলো আইডেন্টিফাই করুন। স্টেপ 3, ইউজার এক্সপিরিয়েন্স এবং কাস্টমার জার্নি। কম্পিটিটরের প্রোডাক্ট বা সার্ভিসের সেলস ফানেল, পেজে অর্ডার দেওয়ার প্রসেস, ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ইউজার ইন্টারফেস, নেভিগেশন এগুলো অ্যানালাইজ করুন। কতটা ইউজার ফ্রেন্ডলি বা আনফ্রেন্ডলি সেটাকে ইভ্যালুয়েট করুন। কাস্টমারের পুরো জার্নিটা ম্যাপিং করুন, অর্থাৎ অ্যাওয়ারনেস স্টেজ থেকে শুরু করে রিপিট পারচেজ পর্যন্ত কি কি অ্যাক্টিভিটি আছে, প্রসেস আছে, অফার আছে, সব নোট ডাউন করুন। তাদের টাচ পয়েন্ট, মেসেজের ল্যাঙ্গুয়েজ, টোন, রেসপন্স টাইম সবকিছু ভালোভাবে অবজার্ভ করুন। স্টেপ 4, প্রাইসিং অ্যান্ড মনিটাইজেশন স্ট্র্যাটেজিজ। কম্পিটিটরের প্রাইসিং মডেল অ্যানালাইসিস করুন। তাদের প্রোডাক্ট ক্যাটাগরি, ডিসকাউন্ট স্ট্র্যাটেজি, সাবস্ক্রিপশন অপশন, ফ্রি ডেলিভারি, এডিশনাল গিফট সবকিছু ভালো করে দেখুন। তাদের মনিটাইজেশন স্ট্র্যাটেজি বোঝার চেষ্টা করুন, অর্থাৎ তারা কিভাবে রেভিনিউ জেনারেট করে, আপসেল, ক্রস সেল, এডিশনাল সার্ভিস এগুলো এক্সপ্লোর করুন। স্টেপ 5, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং। কম্পিউটারের ডিজিটাল প্রেজেন্স। তাদের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া চ্যানেল খুব ভালো করে অ্যানালাইসিস করুন। কোন কোন সোশ্যাল মিডিয়াতে তাদের প্রেজেন্স আছে, যেমন ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি, সেগুলো ভালো করে লক্ষ্য করুন। কোন প্ল্যাটফর্মে কেমন করছে সেটা বোঝার চেষ্টা করুন। তাদের মার্কেটিং অ্যাক্টিভিটি লক্ষ্য করুন।
কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি দিনে বা সপ্তাহে কতগুলো কন্টেন্ট দিচ্ছে, কী ধরনের কন্টেন্ট দিচ্ছে, কন্টেন্ট প্রোডাকশন ডিটেলস, ইনফ্লুয়েন্সারদের ব্যবহার, লাইভ, ভিডিও, ব্লগ ইত্যাদি সব মনিটর করুন। তাদের মেসেজের টোন, ভিজুয়াল ব্র্যান্ডিং লক্ষ্য করুন। কাস্টমারকে কী ধরনের ভ্যালু দিচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। কম্পিটিটরের ডিজিটাল মার্কেটিং অ্যাক্টিভিটি নির্ণয় করুন। তারা কোথায় কোথায় মিডিয়া বাইং করছে, কী ধরনের অ্যাড দিচ্ছে, এগুলো অ্যানালাইসিস করুন। এসইও করছে কিনা, করলে কী ধরনের কিওয়ার্ড কাজে লাগাচ্ছে সেগুলো বের করুন। ইমেইল মার্কেটিং, নিউজলেটার থাকলে সেগুলোতে সাবস্ক্রাইব করুন। স্টেপ 6, কাস্টমার সাপোর্ট অ্যান্ড ইন্টিগ্রেশন। কম্পিটিটরদের কাস্টমার সাপোর্টের সবগুলো চ্যানেলের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করুন। দেখুন তারা কত দ্রুত রেসপন্স করে, তাদের প্রবলেম সলভিং স্কিল কেমন, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভদের বিহেভিয়ার কেমন। কম্পিটিটরদের তৈরি করা কমিউনিটি, ফোরাম, সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে জয়েন করুন। তাদের অর্গানাইজ করা ইভেন্টে জয়েন করুন। স্টলে যান, কাস্টমারদের ক্লোজলি অবজার্ভ করুন। অনলাইনে প্রোডাক্ট এবং সার্ভিসের রিভিউ, টেস্টিমোনিয়াল ভালো করে দেখুন। স্টেপ 7, প্যাকেজিং অ্যান্ড প্রেজেন্টেশন। কম্পিটিটরের প্যাকেজিং ডিজাইন, ম্যাটেরিয়াল ভালো করে লক্ষ্য করুন। প্যাকেজিং এবং প্রেজেন্টেশনের মাধ্যমে তারা কিভাবে ব্র্যান্ড ভ্যালু এবং আইডেন্টিটি কমিউনিকেট করছে সেটা স্টাডি করুন। স্টেপ 8, লং টার্ম ইউজেস অ্যান্ড ফিডব্যাক। নিয়মিত কম্পিটিটরের প্রোডাক্ট এবং সার্ভিস ব্যবহার করুন। এর ফলে তাদের প্রোডাক্ট এবং সার্ভিস ব্যবহারের লং টার্ম বেনিফিট এবং চ্যালেঞ্জ বুঝতে পারবেন। স্টেপ 9, ইনসাইটস অ্যান্ড অ্যাকশন। রিসার্চের ফাইন্ডিংস কাজে লাগিয়ে এবার আপনার প্রোডাক্ট বা সার্ভিস ইমপ্রুভ করুন। নতুন ইনোভেটিভ কোনো আইডিয়া এলে নতুন প্রোডাক্ট লাইন লঞ্চ করতে পারেন বা নতুন কোনো সার্ভিস অফার করতে পারেন। কম্পিউটারের গ্যাপ খুঁজে বের করে সেগুলোকে আপনি লিভারেজ করতে পারেন। স্মার্ট কাস্টমারকে বোঝার পাশাপাশি এভাবে নিয়মিত কম্পিটিটরের প্রোডাক্ট বা সার্ভিস অ্যানালাইসিস করে আপনি আপনার প্রোডাক্ট, মার্কেটিং, বিজনেস স্ট্র্যাটেজি আপডেট করতে থাকুন। দেখবেন স্বল্পতম সময়ে পুরো স্মার্ট মার্কেটের দুনিয়া ডমিনেট করছেন। এতক্ষণ আমরা এসএমএফ এর প্রথম ধাপ স্মার্ট কাস্টমারকে বোঝার উপর ইনডেপথ ডিসকাশন করলাম। এবার স্মার্ট কাস্টমারের জন্য এমন একটা অপ্রতিরোধ্য অফার তৈরির পালা যা কাস্টমার কোনোভাবেই অগ্রাহ্য করতে পারবে না। স্মার্ট অ্যাকশন পয়েন্ট। আপনার অডিয়েন্সকে সঠিকভাবে সেগমেন্ট করুন। পোটেনশিয়াল কাস্টমারকে স্মার্ট টার্গেটিং করার প্ল্যান তৈরি করুন। আপনার বিজনেসের জন্য একটা ইউনিক পজিশনিং তৈরি করুন। নিজেকে কাস্টমারের বিশ্বস্ত গাইড হিসেবে চিন্তা করুন। কম্পিটিটরের সব প্রোডাক্ট এবং সার্ভিস কিনুন এবং ব্যবহার করুন। কম্পিটিটরের প্রোডাক্ট গভীরভাবে অ্যানালাইসিস করে সেখান থেকে লার্নিং কাজে লাগিয়ে নিজেদের আরও ইমপ্রুভ করুন। আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক স্মার্ট মার্কেটিং। লিখেছেন মার্ক অনুপম মল্লিক।